সালামু আলাইকুম। আমি রাজিয়া সুলতানা খানম, ইনস্ট্রাক্টর, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে সুস্থ আছেন। আজ আমি প্লাম্বিং সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্লাম্বিং সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের লেসন থেকে আমরা জানতে পারব প্লাম্বিং সিস্টেম ব্যবস্থাপনা, এই সেশনের মূল বিষয়গুলি থাকবে প্লাম্বিং সিস্টেম ক্যাটাগরিজ, ইম্পর্টেন্স অফ প্লাম্বিং সিস্টেম, ওয়াটার সাপ্লাই সিস্টেম ইন ঢাকা, পাইপস, ফিটিংস, ফিক্সচার। আজকের এই লেসন থেকে লেসনের শিখন ফল হবে বা আপনারা যে বিষয়গুলি জানতে পারবেন, শিখতে পারবেন এবং করতে পারবেন, সেই বিষয়গুলি হচ্ছে প্লাম্বিং সিস্টেম ব্যবস্থাপনার বিস্তারিত আলোচনা, প্লাম্বিং সিস্টেমের শ্রেণীবিভাগ, ক্যাটাগরিজগুলি সম্বন্ধে বুঝতে পারবেন, জানতে পারবেন, প্লাম্বিং সিস্টেমের গুরুত্ব, প্রয়োজনীয়তা বুঝতে পারবেন, ঢাকা শহরের ওয়াটার সাপ্লাই সিস্টেমটার মূল চক্রটা বুঝতে পারবেন, পাইপস কি, পাইপের ক্লাসিফিকেশন শ্রেণীবিভাগ করতে পারবেন, পাইপের ব্যবহার সম্বন্ধে জানবেন, পাইপ শনাক্ত করতে পারবেন, ফিটিংস সম্বন্ধে জানবেন, ফিটিংস ক্যাটাগরিজগুলি বুঝতে পারবেন, ফিটিংস শনাক্ত করতে পারবেন এবং ফিটিংস ব্যবহার করতে পারবেন, ফিক্সচার কি, কোথায় ব্যবহার করা হয়, ফিক্সচারের ক্যাটাগরি সম্বন্ধে জানবেন এবং ফিক্সচার ব্যবহার করতে পারবেন। প্লাম্বিং সিস্টেম বলতে আমরা কি বুঝব? প্লাম্বিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা আমাদের বুঝতে হলে প্লাম্বিং কি, সিস্টেমটা কি সেটা বুঝতে হবে। আমাদের যে সিস্টেমের মধ্যে আমরা বুঝব পাইপ, ফিক্সচার স্থাপন, মেরামত এবং সার্ভিসিং এর যে বিজ্ঞান বা কৌশল, যার মাধ্যমে সুস্থ, স্বাস্থ্য ও বিজ্ঞানসম্মতভাবে জীবন ধারণের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ এবং ব্যবহৃত পানি, মলমূত্র, দূষিত গ্যাস নিষ্কাশনের যে ব্যবস্থা বা যে কৌশল, তাকেই প্লাম্বিং সিস্টেম বলে। প্লাম্বিং সিস্টেমের ক্যাটাগরিটা মূলত প্লাম্বিং সিস্টেমের মধ্যে যে কাজসমূহ করা হয় সেই কাজসমূহগুলিকে বা যে সুবিধাগুলি পাওয়া হয় সেগুলোকে ভিত্তি করে একটা শ্রেণীভুক্ত করা যায়। যেমন শীতের সকাল একটা গরম শাওয়ার নেওয়ার প্রয়োজন হলে, আরামদায়ক একটা গোসলের কথা যদি চিন্তা করা হয়, তাহলে সেখানে কোল্ড অ্যান্ড হট ওয়াটার সাপ্লাই সিস্টেমের কথা অবশ্যই বুঝতে হবে, যার মাধ্যমে শীতের সকালে সুস্থভাবে স্বাস্থ্যকর জীবনের জন্য গরম পানি সরবরাহের প্রয়োজন হলে এই সিস্টেমের মাধ্যমে এই ব্যবস্থাটা করা হয়। ড্রেনেজ সিস্টেম, পানি সরবরাহ করে যে ব্যবহৃত ময়লা, ধোঁয়ানি পানিগুলো থাকে সেগুলি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাপনাটা করা হয় এই ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে। অবকাঠামোতে ব্যবহারের পরে কিছু গ্যাস, দুর্গন্ধযুক্ত গ্যাস, বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। এই প্লাম্বিং সিস্টেমে এই গ্যাসটাকে বাইরে বের করার জন্য যে ব্যবস্থাটা করা হয় তা ভেন্টিং সিস্টেমের মাধ্যমে করা হয়। সিওয়েজ সিস্টেম, মলমূত্র নিষ্কাশনের জন্য যে প্রক্রিয়াটা অবলম্বন করতে হয় তা সিওয়েজ সিস্টেমের মাধ্যমে করা হয়। মলমূত্র নিষ্কাশনের পরে তাকে পরিশোধন বা পরিবহন করে বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা যে অংশে করা হয় তাকে সেপটিক সিস্টেম বলা হয়। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য
যে প্রক্রিয়াটা করা হয় তা ওয়াটার রিসাইক্লিং সিস্টেমের আওতাভুক্ত করে করা হয়। গ্যাস জীবন ধারণে আমাদের অনেক সময় বিভিন্ন প্রকার গ্যাস, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস প্রবাহের প্রয়োজন হয়। এই গ্যাসকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য যে সিস্টেমটা করা হয় সেটাই ফুয়েল গ্যাস পাইপিং সিস্টেমের মাধ্যমে করা হয়। আমি আপনাদের অনুরোধ করব 5 সেকেন্ড চোখ বন্ধ করে একটু ভাবেন তো, আমরা কি প্লাম্বিং সিস্টেম ছাড়া একটা মুহূর্ত চলতে পারবো? একটা দিন কি শুরু করতে পারবো? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা কি বিশুদ্ধ পানি ব্যবহার না করে ওয়াশরুমে না গিয়ে কি দিনটা শুরু করতে পারবো? না, আসলে কোনোভাবেই এই প্লাম্বিং সিস্টেমের সাথে জড়িত না হয়ে একটা দিনের কার্যক্রম শুরু করা সম্ভব নয়। প্লাম্বিং সিস্টেমে আমরা ব্যবহার করে স্বাস্থ্যকর পরিবেশ, নিরাপদ পানি এবং সুস্থভাবে জীবন ধারণের জন্য যে ব্যবস্থা তা অবশ্যই প্লাম্বিং সিস্টেমের মাধ্যমে করা হয়। উষ্ণ গোসলের জন্য ময়লা আবর্জনা নিষ্কাশন করার জন্য বিশুদ্ধ পানি সরবরাহের জন্য প্রয়োজন, এবং ব্যবহৃত পানি দূষিত ময়লা বর্জ্য নিষ্কাশনের জন্য সেটা নিষ্কাশন করে সুস্থসম্মত পরিবেশ রক্ষার জন্য, বিভিন্ন প্রকার রোগ থেকে রক্ষা করার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা করার জন্য এ পর্যন্ত ইতিহাস পর্যালোচনা ভবিষ্যতে, বর্তমানে এবং অতীতে যে বিশ্লেষণ করা হয় সুস্থ জীবনের জন্য, তার সাথে প্লাম্বিং সিস্টেমটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং প্লাম্বিং এর গুরুত্ব অপরিসীম এবং এর প্রয়োজনীয়তা বলে শেষ করা যায় না। আমাদের বছরের 365 দিন, দিনে 24টা ঘন্টা, একটা মুহূর্ত আমাদের এই প্লাম্বিং সিস্টেম ছাড়া অতিবাহিত করা সম্ভব নয়। এর জন্য আমাদের জীবন ধারণে প্লাম্বিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। আমরা ঢাকা শহরে যারা বসবাস করি, আমাদের এখানে পানির উৎস মূলত নদীর পানিটাই এখানে পানি সরবরাহের মূল উৎস। আমরা ঢাকাবাসীরা বুড়িগঙ্গা এবং শীতলক্ষার পানি ব্যবহার করি এবং পান করি। এই নদীর পানিটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধিত হয়ে সাপ্লাইং সিস্টেমের মাধ্যমে আমাদের হাতের নাগালে এসে পৌঁছায় এবং আমরা তা ব্যবহার করি। এবং এই ব্যবহার করার পরে যে ব্যবহৃত পানি, ময়লা, ধোঁয়ানি সমস্ত কিছু আবার এই প্লাম্বিং সিস্টেমে অন্তর্ভুক্ত হয়ে সুয়েজ সিস্টেমের মাধ্যমে আবার সেই সোর্সে নদীগর্ভে ফিরে যায়। তাহলে এখানে আমরা একটা পানি সরবরাহের যে চক্রটা দেখতে পেলাম, এই চক্রের মাধ্যমেই ঢাকা শহরে পানি সরবরাহ হয়। এছাড়া এখন এই সারফেস ওয়াটারেরও পানির অনেক চাহিদা বৃদ্ধি করার জন্য আমাদের কিছু কিছু ওয়াসা থেকে ডিপ টিউবওয়েল বা ভূগর্ভস্থ পানি উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছে। এখন আমাদের এই চক্র এবং পানি যে কোনো উৎস থেকেই আমরা পানিটা ব্যবহার করি না কেন, আমাদের হাতের কাছে আসতে হলে, আমাদের ব্যবহার উপযোগী করতে হলে আরো কিছু উপাদান, মাধ্যম এবং ব্যবস্থার প্রয়োজন হয়। আমি এখন সেই গুরুত্বপূর্ণ উপাদান সমূহগুলির দিকে যাচ্ছি। পাইপ, পাইপ যে গোলাকার নলাকার আবদ্ধ একটা এলিমেন্ট বা উপাদান, যার মাধ্যমে তরল এবং গ্যাস, তেল যে কোনো ধরনের তরল আবদ্ধ করে কোনো বাধাবিঘ্ন ছাড়া আমাদের উৎস থেকে ব্যবহার স্থল পর্যন্ত পরিবহনের জন্য যেই উপাদানটা গোলাকার নল লম্বা অংশটি ব্যবহার করা হয়, সেই অংশটিকে
পাই। পাইপকে পাইপকে আমরা ক্লাসিফিকেশন করতে গেলে দুটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে পাইপের কাজের উপর ভিত্তি করে পাইপগুলিকে আমরা সাপ্লাই পাইপ, সার্ভিস পাইপ, ওয়েস্ট পাইপ, সয়েল পাইপ, ভ্যান পাইপ, রেন ওয়াটার পাইপ এই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এবং ম্যাটেরিয়ালস বলতে এখানে পাইপগুলো যে পদার্থের তৈরি, মূলত ওই পদার্থর উপর ভিত্তি করে এই পাইপগুলিকে শনাক্ত করা হয়। যেমন পিভিসি পাইপ, সিপিভিসি পাইপ, ইউপিভিসি পাইপ, জিআই পাইপ, কপার পাইপ, পিপিআর পাইপ। কাজের উপর ভিত্তি করে আমরা পাইপগুলিকে যে ক্লাসিফিকেশন করেছি সে সম্বন্ধে আমরা যদি বলতে চাই, সার্ভিস পাইপ হচ্ছে উৎসস্থল থেকে আমাদের অবকাঠামোর বা বাড়ির সীমানা পর্যন্ত যে পাইপটা আসে সেই পাইপটাকে বলা হয় সার্ভিস পাইপ। এবং সার্ভিস পাইপ আসার পরে যখন অবকাঠামোর ভিতরে চলে আসে এবং সেখান থেকে আমাদের যে ব্যবহারের স্থল, কিচেন, ওয়াশরুম, টয়লেট যেখান থেকে ব্যবহার করা হবে এ পর্যন্ত চলে আসলে পাইপ সমূহকে বলা হয় সাপ্লাই পাইপ। পানিটা যখন ব্যবহার হয়, সেই যে ময়লা পানিটা হয় সেই ময়লা পানিটা নিষ্কাশনের জন্য নিষ্কাশন ব্যবস্থায় যে পাইপটা ব্যবহার করা হয় তাকে বলা হয় ওয়েস্ট পাইপ। এবং মলমূত্র নিষ্কাশনের জন্য যে পাইপটা ব্যবহার করা হয় তাকে বলা হয় সয়েল পাইপ। ওয়েস্ট পাইপ এবং সয়েল পাইপের মাধ্যমে যে গ্যাস বা দুর্গন্ধটা সৃষ্টি হয় সেই দুর্গন্ধটা দূর করার জন্য যেই পাইপগুলি ব্যবহার করা হয় সেই পাইপগুলিকে বলা হয় ভ্যান পাইপ। এবং আমাদের যে বৃষ্টি হয়, বৃষ্টির সময় ছাদের পানিটাকে নিষ্কাশনের জন্য, বাগানের পানি নিষ্কাশনের জন্য, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যে পাইপ ব্যবহার করা হয় তাকে বলা হয় রেন ওয়াটার পাইপ। ম্যাটেরিয়ালস অনুযায়ী পাইপগুলির মধ্যে আমি বলেছি যে পাইপের যে ম্যাটেরিয়ালস তৈরি হয় তার উপর ভিত্তি করে নামকরণ। এখানে পিভিসি পাইপ বলতে আমরা বুঝি পলিভিনাইল ক্লোরাইড পাইপ, সিপিভিসি বলতে আমরা বুঝি পলিভিনাইল ক্লোরাইড, ইউপিভিসি বলতে আমরা বুঝি আনপ্লাস্টিসাইজড পলিভিনাইল ক্লোরাইড, জিআই পাইপ বলতে আমরা বুঝি গ্যালভানাইজড আয়রন পাইপ, কপার দ্বারা তৈরি যে পাইপটা তাকে কপার পাইপ বলা হয়। পিপিআর পাইপ হচ্ছে পাইরোর পলিভিনাইল পিপিআর পাইপ। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ম্যাটেরিয়ালস এর তৈরিতে পাইপগুলো পিভিসি পাইপ, পিপিআর পাইপ হচ্ছে জিআই পাইপ, সিপিভিসি পাইপ, কপার পাইপ এবং ইউপিভিসি পাইপ। পিপিআর পাইপ হচ্ছে পাইরোর পারমিশন রিকোয়ার্ড। ফিটিংস, পাইপকে আমাদের ব্যবহার স্থানে আসার জন্য যে কানেকশনগুলি করা হয়, যে জয়েন্টটা দেওয়া হয়, এই ড্রেনেজ সিস্টেম, ভ্যান সিস্টেম এবং ওয়েস্ট সয়েল পাইপ এগুলো কানেকশনের জন্য যে উপাদানটা ব্যবহার করা হয় সেই অংশটাকে বলা হয় ফিটিংস। ফিটিংস গুলো ক্ষেত্র এবং পরিমাণ অনেক, এগুলি বিভিন্ন কাজের উপর ভিত্তি করে এগুলিকে ক্যাটাগরিজ করা হয়েছে, যেমন কানেকশনস, শেপস, সাপ্লাই লাইন এন্ড কানেক্টর, টিউবুলার ড্রেন ফিটিংস, বাল্ব,
shut off valves and valve faucet accessories faucet. কানেকশন উপর ভিত্তি করে কিভাবে কানেকশনটা হচ্ছে তার উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করা হচ্ছে। যেমন কম্প্রেশন ফিটিংস, এগুলো চাপ দিয়ে ফিটিংস গুলি আটকানো হয়। এইগুলি কিভাবে মানে সল্ডারিং করে কিছু ফিটিং কাজ করা হয়, কিছু ফিটিংস পুশ করে করা হয়, এইগুলোর উপর ভিত্তি করে মূলত হচ্ছে। আমি এখান থেকে সেইগুলো পরিচিতি করে যাচ্ছি। কম্প্রেশন ফিটিং, ফ্লারেট ফিটিং, adapter fitting, insert fitting, soldered fitting, threaded fitting, push fitting, solvent oil fitting, flexible fitting. আমরা যখন সার্কিটগুলি জয়েন্টগুলি যখন তৈরি করি, এই জয়েন্টের আকৃতি দেওয়ার জন্য আকৃতির কাজের সময় যে ফিটিংসগুলি ব্যবহার করা হয় সেগুলি শেপসের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে ক্যাপ, যখন একটি লাইনের সংযোগ সাময়িকভাবে বা স্থায়ীভাবে বন্ধ করা হয় সেখানে ক্যাপ ব্যবহার করা হয়। এই ক্যাপের ভিতরের দিকে থ্রেড কাটা থাকে। প্লাগও এই সাময়িকভাবে কানেকশন বন্ধ রাখার জন্য ব্যবহার করা হয় ক্যাপের মতন। এইটাও এই ক্যাপের বাইরের দিকে থ্রেড কাটা থাকে। ক্যাপ এবং প্লাগ একই কাজ করে, কিন্তু তাদের পার্থক্য শুধু এটাই যে ক্যাপের ভিতরে থ্রেড কাটা থাকে আর প্লাগের বাইরে থ্রেড কাটা থাকে। আর ক্লিন আউট প্লাগ, এটাও ক্যাপ এবং প্লাগের মতনই কাজ করে। এটার শুধু পার্থক্য হচ্ছে যে আমরা যে স্কোয়ার অংশটুকু দেখতে পাচ্ছি ক্লিন আউট প্লাগের, সেই অংশটুকুতে থ্রেড কাটা থাকে। এলবো, যখন কোনো লাইনের কৌণিকভাবে বাঁকানোর প্রয়োজন হয় নির্দিষ্ট কোণে, তখন এলবো ব্যবহার করা হয়। যেমন 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, বিভিন্ন অ্যাঙ্গেলে যদি নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি প্রয়োজন হয় তখন এই এলবো ব্যবহার করা হয়। এলবোর মধ্যে আছে এলবো, ড্রপ ইয়ার এলবো, স্ট্রিট এলবো, সুয়েপ রিডিউসিং এলবো। যখন একটি কোণে বড় পাইপ থেকে ছোট পাইপের প্রয়োজন হয় তখন রিডিউসিং এলবোটা ব্যবহার করা হয়। এবং এই এলবোর মতনই দেখতে এবং কৌণিক দিক পরিবর্তনের জন্য ব্যবহার করা হয় আছে ব্যান্ড, কিন্তু ব্যান্ডটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ব্যবহার করা হয় না। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো অ্যাঙ্গেলে ব্যবহার করার জন্য তখন আমরা ব্যান্ড ব্যবহার করি। টি, যখন একটা পাইপ কানেকশনের 3 দিকে লাইন যাওয়ার প্রয়োজন হয় তখন টি ফিটিংসটা ব্যবহার করা হয়। এর মধ্যে আছে টি, স্যাডেল টি, রিডিউসিং টি, স্যানিটারি টি, ক্লিন আউট টি। কাপলিং কয়েকটা ক্যাটাগরি আছে: রিডিউসার কাপলিং, ডিপিআর কাপলিং, অ্যাডাপ্টার কাপলিং। কাপলিং মূলত লাইনের ভার্টিক্যাল এবং হরিজন্টাল লাইনের বর্ধনের কাজে, দুটো পাইপের কানেকশনে বর্ধনের কাজে ব্যবহার করা হয়। বুশিং, এছাড়া আছে বুশিং ক্রস, যেখানে আমরা পাইপ কানেকশনে 4টা দিকে লাইন যাওয়ার প্রয়োজন হয়, 4টা জয়েন্ট দেওয়ার প্রয়োজন হয়, তখন সেখানে ক্রস ব্যবহার করা হয়। ওয়াই ব্যান্ড, নিপল, যখন একটা ফিটিংসের লাইনকে একটু বর্ধিত করার প্রয়োজন হয়, ফিটিংস এবং পাইপের যে কানেকশন থেকে লাইনটাকে বর্ধিত করার প্রয়োজন হয়, সেখানে নিপল ব্যবহার করা হয়। এছাড়া আছে ফ্লোরে, যে ফ্লোরটা এর সাথে কানেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয় ফ্লোর ফ্ল্যাঞ্জ, ক্লোজেট ফ্ল্যাঞ্জ, অফসেট ক্লোজেট ফ্ল্যাঞ্জ। এছাড়া আছে ইউনিয়ন এবং ট্রানজিশন ইউনিয়ন। ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখানে পাইপের সংযোগগুলি একটা ফিকচার পাইপের ফিটিংসের সাথে বা এই ধরনের সংযোগগুলি যখন হয় বা যেখানে বেশি বেশি রিপেয়ারিং এর কাজ হয়, সেক্ষেত্রে অবশ্যই একটি ইউনিয়ন সংযোগ করতে হয়। এর ফলে সম্পূর্ণ পাইপলাইনটি খুলে ফেলার প্রয়োজন হয় না, শুধুমাত্র যে অংশটি প্রয়োজন সেই অংশটি খুলেই কাজ করা যায়। সাপ্লাই লাইন্স কানেক্টরের সাপ্লাই লাইন্সের কিছু কানেক্টর যে কাজ করে, সেই কানেক্টরের জন্য এই অংশগুলি কাজ করে, যেমন সাপ্লাই টিউব কানেক্টর, গ্যাস সাপ্লাই কানেক্টর, গ্যাস ফ্লো বাল্ব, ওয়াশিং মেশিন সাপ্লাই লাইন, ওয়াটার সাপ্লাই টিউব। টেবুলার ড্রেন ফিটিংসে যে ফিটিংসগুলো কাজ করে সেগুলো হচ্ছে ট্রাপ, টিউব ড্রেন, পপ আপ ড্রেন,
sink telepace, branch type, waste outlet, center outlet, end outlet, এবং এখানে ট্রাপগুলো বেসিনের যে কানেকশনে যে ট্রাপ ব্যবহার করা হয় এখানে ব্যবহার করা হয়, টিউব ড্রেনটাও বাথটাবে ব্যবহার করা হয় ওভারফ্লো এবং ওয়েস্ট পানি যাওয়ার জন্য, এবং পপ আপ ড্রেনটা এটা ফ্লাশিং সিস্টেমে ব্যবহার করা হয়, এবং সিঙ্ক টেলিপেসটা যখন সিঙ্কের বা বেসিনের যে কানেকশন বর্ধিত করতে হয় ট্রাপের আগে তখন ব্যবহার করা হয়। ওয়েস্ট আউটলেটটা বেসিনের এবং বাথটাবের সিঙ্কে ব্যবহার করা হয়। যখন দুটি সিঙ্ক একসাথে কাজ করে তখন এই সেন্ট্রাল আউটলেট টাইপের কানেকশনটা করা হয়। ভালভস প্লাম্বিং সিস্টেমের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে প্রবাহী নিয়ন্ত্রণ এবং গতি, প্রবাহ বন্ধ এবং নিয়ন্ত্রণ করা হয়। তার মধ্যে আছে গেট বাল্ব, ব্লু বাল্ব, স্টপ ওয়েস্ট বাল্ব, সুইং টাইপ চেক বাল্ব, প্রেসার বাল্ব, এই জিনিসগুলো ব্যবহার করা হয়। শাট অফ বাল্বস এন্ড রাফ ফসেটের মধ্যে আছে শাট অফ বাল্ব, স্যাডেল বাল্ব, হোস বিট, বয়লার ড্রেন বাল্ব, সিল কক, এয়ার হার্ডেনিং। অ্যাক্সেসরিজ বলতে এখানে প্লাম্বিং সিস্টেমে এই যে আমরা আলোচনা করলাম পাইপ ফিটিংস এবং বিভিন্ন যে বাল্বস গুলো আছে সেগুলোর মধ্যে যে আরো কিছু আনুষঙ্গিক জিনিসপত্র বা উপাদান এলিমেন্টস পার্টসগুলি থাকে সেগুলিকে অ্যাক্সেসরিজ অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন পাইপগুলি আটকানোর জন্য পাইপ স্ট্রিপ ব্যবহার করা হয়, হোজ ক্ল্যাম্প লাগে, টিউব ক্ল্যাম্প লাগে, পাইপ ক্ল্যাম্প ব্যবহার করা হয়, পাইপ হ্যাঙ্গার ব্যবহার করা হয়। এই ধরনের অংশগুলিকে অ্যাক্সেসরিজ বলা হয়। এছাড়া যেমন টাওয়াল রেল, মিরর ক্লিপ, এই সমস্ত জিনিসগুলিও অ্যাক্সেসরিজের অন্তর্ভুক্ত। ফসেটের মধ্যে আছে যেমন টাব এন্ড শাওয়ার ফসেট, লন্ড্রি ফসেট, ল্যাবরেটরি এন্ড কিচেন ফসেট, ক্যারেজ টাইপ ফসেট, ডিশ টাইপ ফসেট, কনভেনশন ফসেট, বল টাইপ ফসেট। ফসেটগুলিও পানি নিয়ন্ত্রণ বা প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ফিচার আমরা এ পর্যন্ত যে পানির উৎস থেকে পাইপের মাধ্যমে ফিটিংস কানেকশন করে বিভিন্ন অ্যাক্সেসরিজ ব্যবহার করে এত সব করার আয়োজনই হচ্ছে এই পানি সরবরাহ বা গ্যাস বা তরল ব্যবহার উপযোগী করার জন্য নিয়ে আসা। কিন্তু কোথায় নিয়ে আসলাম? এই নিয়ে আসার অংশটাই হচ্ছে ফিক্সচার, অর্থাৎ যে আধার স্থান বা পাত্রতে তরল পানি ব্যবহার করা হবে, সরাসরি ব্যবহার করা হবে, সেই অংশটি হচ্ছে ফিক্সচার। ফিক্সচার গুলো বিভিন্ন রকমের ফিক্সচার আছে, যেমন কমোডের মধ্যে আবার বিভিন্ন টাইপের কমোড আছে। এটা এখানে ডব্লিউসি প্যান, হাই কমোড বা লো ইন্ডিয়ান টাইপ প্যান, এটা মলমূত্র সরাসরি ত্যাগ করার জন্য কমোড বা প্যান ব্যবহার করা হয়। বাথটাব গোসল করার জন্য পানি জলবদ্ধ করে বাথটাবে গোসল করা হয়। শাওয়ার স্টল, এখানে একটা শাওয়ার থাকে, সিলিং শাওয়ার বা ওয়াল শাওয়ার থাকে, সেখানে গোসলের ব্যবস্থা করা হয়। টাব সারাউন্ডেড, টাবে এখানেও গোসলের কাজ করা হয়। এবং বেসিনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্যাডেস্টাল ল্যাবরেটরি বেসিন অথবা হ্যাঙ্গিং বেসিন। এই বেসিনটাও তার ডিজাইন এবং ক্যাটাগরিজ এবং সেটআপের উপর ভিত্তি করে
বিভিন্ন প্রকারের হয়। কিচেন সিঙ্ক, কিচেন সিঙ্কটা মূলত রান্নাঘরে অথবা পেন্ট্রিতে ব্যবহার করা হয় এবং এই কিচেন সিঙ্কটাও বিভিন্ন প্রকারের ডিজাইনের এবং ম্যাটেরিয়ালসের হয়, যেমন স্টিলের সিঙ্ক হয়, সিরামিক সিঙ্ক হয় এবং এটা সিঙ্গেল বল টাইপ সিঙ্ক, ডবল বার টাইপ সিঙ্ক, এরকম এটার ব্যবহার এবং ক্যাটাগরির উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারের সিঙ্ক দেখা যায় এবং এটা স্থাপনার উপর ভিত্তি করেও এটা নামকরণ করা হয়, যেমন ক্যাবিনেট টাইপ সিঙ্ক, হ্যাঙ্গিং সিঙ্ক, যখন একটা ক্যাবিনেট তৈরি করে দেওয়া হয় সিঙ্কের নিচে সেটাকে আমরা বলবো ক্যাবিনেট সিঙ্ক, এবং যখন এটা শুধু ক্লাম্পের উপর ঝুলতে থাকবে তখন আমরা বলবো হ্যাঙ্গিং সিঙ্ক। এবং কিছু আছে ইউটিলিটি সিঙ্ক। এখানে আপনাদের যে কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন, তবে আমি আপনাদের সবার অবগতের জন্য বলছি প্লাম্বিং সেক্টরের যে কোনো চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, পরীক্ষা পাস করার জন্য হোক, এই অংশটা থেকেই বেশিরভাগ প্রশ্ন হয়, যেমন প্লাম্বিং সিস্টেম কি, প্লাম্বিং সিস্টেমে কত প্রকার ভাগ করা হয়েছে, প্লাম্বিং এর যে ক্যাটাগরিজ গুলো, প্লাম্বিং এর পানির উৎসগুলো কি, তারপর হচ্ছে পাইপ কি, পাইপের ক্লাসিফিকেশন কত প্রকার ভাগ করা হয়েছে, প্রত্যেকটি পাইপকে আবার আলাদা ভাগে পাইপের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, যেমন পিভিসি কি, সিপিভিসি কি, ইউপিভিসি কি, এই অ্যাপ্রিভিয়েশন গুলো আছে, পিপিআর কি এবং কোন পাইপে কোথায় ব্যবহার করা হয়, এই এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আসতে পারে। এবং ফিচার কি, ফিচার কি, পাঁচটি ফিচারের নাম, ফিটিংস কি, ফিটিংস এর নাম, পাঁচটি বাল্বের নাম, অ্যাক্সেসরিজ কিছু হয়তো একটা বলে দিল, এটা কি ফিচার, ফিটিংস না অ্যাক্সেসরিজ, এই ধরনের মাল্টিপল চয়েসের কোশ্চেনগুলি কিন্তু এই অংশ থেকে আসতে পারে। এবং এটা সব ক্ষেত্রেই যদি এই অংশটুকু ভালোভাবে আয়ত্ত করা যায় তাহলে প্লাম্বিং পরীক্ষা সংক্রান্ত বা পরীক্ষা পাস সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত যে ক্ষেত্রে যে প্রশ্ন হবে এই অংশ থেকেই সমস্ত প্রশ্নগুলির উত্তর ভালোভাবে আয়ত্ত করতে পারলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন জানা থাকে তাহলে করতে পারেন। আজকের এই প্লাম্বিং সিস্টেম ব্যবস্থাপনার বিষয়গুলি বোঝার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আগামী সেশনে আজ পর্যন্ত সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আজকে এখানে আমার সেশন শেষ করছি। আল্লাহ হাফেজ।